হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মার্স তোমাদের ফিজিক্সের ওয়ান স্টপ ডেস্টিনেশন। আর তোমরা আগের দিনের লাইভ স্ট্রিমে হোক বা তার আগে সমস্ত ভিডিওতে হোক, সব জায়গায় কমেন্টে ভরিয়ে দিয়েছো তোমাদের শুধুমাত্র চাই হচ্ছে এসএইচএম আর ওয়েভস। তো সেই জন্য আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে যে এখন থেকে তোমাদের পরীক্ষা যবে থেকে না শুরু হচ্ছে তবে থেকে এসএইচএম আর ওয়েভস এই দুটো চ্যাপ্টারকে কমপ্লিট ফুল ফুল শেষ করে দেবো, ঠিক আছে? এবং সেখানে যা যা থিওরি রয়েছে, যা ডেরিভেশনস রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যা যা নিউমেরিক্যালস গুলো রয়েছে, মোস্ট ইম্পর্টেন্টলি সেখানে কিছু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন এবং সেখানে কিছু লং ফরম্যাট কোয়েশ্চেন, সেখানে কিছু ডেরিভেশন, সব রকম গুলো কোয়েশ্চেনগুলো নিয়ে আসবো। তাই জন্য এই এই যে সিরিজটা শুরু করলাম এসএইচএম থেকে, এটা চলবে পুরো কমপ্লিটলি ওয়েভস অবধি। তাহলে এই ভিডিওটা প্রত্যেকটা ভিডিও প্লেলিস্টে মন দিয়ে দেখবে, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে খাতায় নোটস বানাবে যে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। তাই আজকে থেকে সব থেকে ইম্পর্টেন্ট টপিক তোমাদের এই সেমিস্টারে শুরু হচ্ছে, সেটা হচ্ছে এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন, সরল দলগতি। ঠিক আছে, ওকে, তাহলে চলো স্টার্ট করি। ঠিক, আচ্ছা, এটা নিয়ে প্রথমে যখন কিছু বলবো, কি বলবো সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন। তোমাকে এসএইচএম পড়তে গেলে তোমাকে সব থেকে আগে পড়তে হবে পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন কি? পিরিয়ডিক মোশন মানে হচ্ছে দ্য মোশন which repeats itself after a certain time। ঠিক আছে, যে গতি নিজেকে পুনরায় একই জায়গায় ফিরিয়ে নিয়ে যায়। তাকে কি বলে? তাকে বলে হচ্ছে পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক, পিরিয়ড, যেরকম স্কুলে যখন পিরিয়ড হয় 40 মিনিট করে, একটা ফিক্সড ইন্টারভাল, ঠিক আছে? ওটা কখন হেরফের হবে না, কখনো দেখবে না যে হঠাৎ করে বললো যে এইটা এত একটু ছোট, এটা বড় না। পিরিয়ডের টাইমটা লিমিটেড থাকে, মানে পিরিয়ড মানে হচ্ছে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ টাইম, যেটা বাড়বেও না কমবেও না, সবসময় একই থাকবে। আর সেই পিরিয়ড পর পর যখন একটা জিনিস বারবার করে অকার করবে, বারবার করে ফিরে আসবে, তখন তাকে বলে পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত, মানে একটা কোটা সার্কেল কমপ্লিট করছে। ঠিক আছে, ওকে। এবারে কি, এবারে হচ্ছে পিরিয়ডিক মোশন, দেখো দু রকম, একটা হচ্ছে লিনিয়ার বা রৈখিক, আর একটা হচ্ছে নন লিনিয়ার, ঠিক আছে, বা চক্রাকার। তো লিনিয়ার পিরিয়ডিক মোশন কাকে বলে? ধরো যেখানে পিরিয়ডিক মোশন কি আর বলবো, এটাকে ডেফিনেশন লিখে লাভ নেই, ঠিক আছে? এটাকে তোমরা এক্সাম্পল গুলোকে মনে রাখো, তাহলেই হবে। ঠিক, যে যে পিরিয়ডিক মোশন একটা লাইন বরাবর হয়, একদম সহজ বাংলা বলতে গেলে যে পিরিয়ডিক মোশন লাইন বরাবর হয়, the periodic motion which occurs along a straight line। মানে কি, মানে কি, লেটস সে ধরো একটা পিঁপড়ে, ঠিক আছে? এইখানে একটা পিঁপড়ে, পিঁপড়ের মাথা, পিঁপড়ের বডি, পিঁপড়ের হাত পা আঁকলাম, ঠিক? পিঁপড়ে কম মাকড়সা বেশি লাগছে। ধরো মনে করো এই পিঁপড়েটা ধীরে 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 ওপরে উঠলো, ওপরে যেই কিছুটা একটা ডিস্টেন্স উঠলো, উঠে ধপাস করে পড়ে গেল, আবার উঠছে, আবার পড়ছে। ধরো উঠছে 2 সেকেন্ডে, ধপাস করে পড়ছে 2 সেকেন্ডে, আবার উঠছে, আবার পড়ছে। এই যে এখানে যে একটা সেম মোশন বারবার বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে, একটা স্ট্রেট লাইন বরাবর, এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে লিনিয়ার মোশন অথবা লিনিয়ার পিরিয়ডিক মোশন। অথবা ধরো তুমি একটা বলকে মাটিতে ড্রপ করলে, ঠিক, বলটা মাটিতে ড্রপ হলো, ড্রপ হয়ে কি হলো, কলিশন হলো। কি কলিশন? ইলাস্টিক কলিশন, ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ। এখানে কি হবে? বাউন্স করে, বাউন্স করে কি হবে? আগের জায়গায় ফিরে চলে যাবে। তাহলে কি হলো? একটা বল ড্রপ হলো, আবার বাউন্সকে আবার জায়গায় চলে গেল, আবার ড্রপ হবে, আবার আগে চলে যাবে। একই জিনিস বারবার রিপিটেটিভ জিনিস।
তাহলে যে মোশনটা রিপিটেটিভ সেই মোশনটা কি বলে, কিন্তু রিপিটেটিভ তার সঙ্গে একটা কথা মনে রাখতে হবে, রিপিটেশনটা হয় কিন্তু একটা ফিক্সড টাইম পরে, ঠিক আছে, এরকম না যে যখন তখন হতে পারে। আর কি আর আর ধরে নিলে একটা স্প্রিং নিলে, স্প্রিংটাতে একটা মাস ঝুলিয়ে দিয়েছো, এবার এই মাসটাকে ধরে টানলে, টেনে ছেড়ে দিলে স্প্রিংটা ওপর নিচ বরাবর অসিলেট করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে, ঠিক একটা স্ট্রেট লাইন বরাবর। তাহলে তখন এটাকে কি বলবো, তখন এটাকে বলবো হচ্ছে পিরিয়ডিক মোশন, কিন্তু লিনিয়ার। আর এবারে যদি বলি যে নন লিনিয়ার পিরিয়ডিক মোশন, তার মানে কি, নন লিনিয়ার মানে হচ্ছে যখন মোশনটা একটা একটা মোশনটা আবার রিপিট করছে, নিজেকে রিপিটই করছে, কিন্তু 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 এখানে টুইস্ট হচ্ছে, এখানে কিন্তু স্ট্রেট লাইন বরাবর না হয় একটা সার্কেল বরাবর হবে, ঠিক। তাহলে যে মোশনে কি হয়, সার্কেলে একটা কমপ্লিট রেভলিউশন কমপ্লিট করে, সেটাকে কি বলবো, সেটাকে বলবো হচ্ছে নন লিনিয়ার বা পিরিয়ডিক মোশন, রাইট। এইরকম এক্সাম্পল তো ভর্তি ভর্তি রয়েছে। ধরো এই রয়েছে সান, সানের আশেপাশে রয়েছে আর্থ ঘুরছে, আর্থের চারিদিকে আবার মুন ঘুরছে, এটা হচ্ছে সান, এটা আর্থ, এটা মুন। তাহলে মুন যে আর্থের চারিদিকে ঘুরছে কত সময় লাগে, 28 দিন, তাই তো। তাহলে সেটা একটা পিরিয়ডিক মোশন। যে আর্থ যে সানের চারিদিকে একটা গোটা চক্কর লাগিয়ে এলো, কতদিন সময় লাগে, 365 দিন 6 ঘন্টা, ঠিক, সেটাও একটা ফিক্সড টাইম বরাবর করে হচ্ছে। তাহলে এগুলো সবই হচ্ছে পিরিয়ডিক মোশন, তবে নন লিনিয়ার বা সার্কুলার। আর কি এক্সাম্পল নিতে পারো, আর এক্সাম্পল নিতে পারো, এটা ধরো মনে করো নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের বাইরে প্রচুর ইলেকট্রন চারদিকে ঘোরাফেরা করছে, ঠিক। একটা ইলেকট্রন পুরো টাইমটা যখন পুরো রিভলিউশন যখন কমপ্লিট করে আসে, যতটা সময় লাগে, সেই যে সময়টা, সেই সময়টা সবকটার জন্য ফিক্সড হয়, ঠিক আছে, ওই অরবিটে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য। তাহলে বুঝতেই পারছো যে এখানে পুরো গেমটার নামই হচ্ছে রিপিটেশন, কিন্তু একটা ফিক্সড টাইম পরে তোমার রিপিট করতে হবে, এরকম না যে একবার একটা জিনিস তুমি আরেকবার করলে কিন্তু সেটা কিন্তু অন্য সময়, বেশি সময় লাগলো বা কম সময় লাগলো, তোমাকে ফিক্সড টাইম মেনে রাখতে হবে, এই হলো কাজ, ঠিক আছে। তাহলে কি বুঝলাম, তাহলে আমরা এতক্ষণ ধরে বুঝলাম যে পিরিয়ডিক মোশন কাকে বলে, পর্যাবৃত্ত গতি কাকে বলে, পিরিয়ডিক মোশন মানে যেটা রিপিট হয়, ওকে ফাইন। এরপর এরপর কি, পিরিয়ডিক মোশন যখন পড়লাম, তাহলে সব থেকে আগে পিরিয়ডটা পড়তে হবে, যে পিরিয়ড মানে কি, পিরিয়ড মানে হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট অফ টাইম উইদিন which a periodic motion occurs, বা বাংলাতে বললে একটি পর্যাবৃত্ত গতি সম্পন্ন হতে যত সময় লাগে তাকে কি বলে, তাকে বলে হচ্ছে তাকে বলে পর্যায়কাল। ক্লিয়ার, বুঝে যাচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, যে যে টাইমটা পরে ওই জিনিসটা রিপিট করলো সেই টাইমটা কি বলছি, টাইম পিরিয়ড বা পর্যায়কাল, যেটা যেটা ল্যাঙ্গুয়েজে। অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে ভেলোসিটি অফ আ অবজেক্ট ইন অ্যাঙ্গুলার মোশন, চক্রীয় বা বৃত্তীয় গতিতে গতিশীল বস্তুর গতিবেগ, রাইট। মানেটা কি, মানে ধরো একটা জিনিস সার্কেলের মধ্যে ঘুরছে, সরি, রাইট, ওকে। তো মনে করো যে শুরু করেছিল এইখানে, এটা হচ্ছে ওর স্টার্টিং পজিশন, ধরো এটাকে বললাম এস নট, এখান থেকে কিছুক্ষণ পরে ও এইখানে গিয়ে পৌঁছালো S1, তাহলে ও কতটা রাস্তা ট্রাভেল করেছে, S1 থেকে S2, তাহলে কতটা অ্যাঙ্গেল ট্রাভার্স করেছে, থিটা, সময় কতটা লেগেছে, টি। নর্মাল ভেলোসিটিতে আমরা কি বুঝি,
নর্মাল ভেলোসিটিতে বুঝি যে v মানে s বাই টি, তাহলে এখানে কি নিতে হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটি কি নিতে হয়, ওমেগা। তাহলে এখানে কি নেব, ওমেগা ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই, ফাইন, ওকে ফাইন। এবারে পিরিয়ডিক ফাংশন, ঠিক আছে, এটা যারা অলরেডি ট্রিগোনোমেট্রি না, ওটা ক্যালকুলাসটা যখন যতটা পড়ে ফেলেছো সেখানে পাবে যে বেসিক্যালি ফাংশন অপেক্ষক কাকে বলে। ঠিক আছে, তো পিরিয়ডিক ফাংশন বুঝতে গেলে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এফ অফ টি। এফ অফ টি মানে হচ্ছে ফাংশন যেটা কিনা একটা টাইমের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, এসএইচএম হচ্ছে একটা ফাংশন, বা এটা যখন তোমরা আরো ডিটেলসে পড়বে তখন বুঝতে পারবে যে ধীরে 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 ওদিকে যাবো, যে ফাংশন অফ টাইম, ঠিক আছে, কার উপর ডিপেন্ড করে, টাইমের উপর ডিপেন্ড করে। কিন্তু সেই জিনিসটা আবার টি টাইম পরে ওর যা ভ্যালু হবে কিছুক্ষণ পরে তাই হবে। হ্যাঁ, এই জিনিসটা বোঝাটা খুব মুশকিল। এই জিনিসটাকে তুমি এভাবে ভাবো যে ধরো কোনো পার্টিকেল এইখানে রয়েছে, S0-তে রয়েছে, এখান থেকে টি টাইম পরে এখানে গেছে, কিন্তু যদি তারপরে আবার একটা ক্যাপিটাল টাইম নিই, ক্যাপিটাল টাইম মানে পুরো ওইখানে আবার ফিরে আসতে যতটা সময় লাগে, ঠিক আছে, এখান থেকে এইখানে যেতে কতটা সময় লেগেছে, টি। খুব ভালো কথা, কিন্তু একটা পুরো চক্কর ঘুরে আসতে কতটা সময় লেগেছে, সময় লেগেছে ক্যাপিটাল টি। তাহলে আমি এখান থেকে যদি একদম শুরু করি, তাহলে টি টাইম পরে আমার পজিশন কোথায়, টি টাইম পরে আমার পজিশন এইখানে, টি প্লাস ক্যাপিটাল টি পরে কোথায় পজিশন, আবার এখানে, কারণ ক্যাপিটাল টি পরে ওখানে চলে আসবো। তারপরে যদি আবার একটা টি নিই তাহলে কোথায় আসবো, ওখানে, আবার একটা টি নিই কোথায় আসবো, ওখানে। তো বারবার যতবার করতে থাকি না কেন আমি একই জায়গায় ফিরে যাব। দেখো তাহলে এখানে বলতে পারি এফ টি ইকুয়াল টু এফ টি প্লাস টি, মানে টি টাইম পরে আমার পজিশন যেখানে, টি প্লাস টি টাইম পরে পজিশন সেখানে। তাহলে এটাও বলতে পারি যে এফ টি প্লাস টু টি, ঠিক আছে, আমি টি টাইম পরে যেখানে পৌঁছেছি তারপরে দুবার আমি ক্যাপিটাল টি নিলাম, আবার ওইখানে পৌঁছাবো। যদি তিনবার করি তিনবার, যদি চারবার করি চারবার, পাঁচবার করি পাঁচবার, যদি এন বার করি তাহলে এন বার। তাহলে এফ ইকুয়াল টু টি প্লাস এন টি, এটাকে বলে কন্ডিশন ফর পিরিওডিসিটি। কোনো মোশন পিরিয়ডিক হওয়ার জন্য যে কন্ডিশনটা লাগে সেটা হচ্ছে এটা, যে তুমি যাই করে নাও না কেন, যে ওর যদি তুমি টাইম পিরিয়ড জানো, ওই টাইম পিরিয়ড পরে ঠিক ও ওখানেই যাবে। মনে করো ধরো একটা সার্টেন লোকেশন রয়েছে, বছরে ওই সময় পৃথিবী সূর্যের থেকে ওই ডিস্টেন্সে থাকে, ঠিক 1 বছর পরে ওইখানেই থাকবে, ঠিক 1 বছর পরে ওইখানে থাকবে, এরকম করে 10,000 বছর পরেও ঠিক ওইখানে থাকবে, তুমি যতবার ইচ্ছা করো না কেন। রাইট, আই গেস বুঝতে পারলে পুরো জিনিসটা। তাহলে কনসেপ্টটা পিরিয়ডিসিটি বুঝতে পারলে। এখানে একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে মেজরলি আমরা ফাংশন নিয়ে থাকি, সেটা হচ্ছে সাইন ফাংশন। ধরো বললো সাইন থিটা, থিটা মানে কি, থিটা মানে হচ্ছে কতটা ডিসপ্লেসড হয়েছে। তুমি একটা জিনিস বলো, ওমেগা মানে কি, ওমেগা মানে হচ্ছে থিটা ডিভাইডেড বাই টি, তাই তো অলরেডি বলেছি। তাহলে থিটা কি লিখতে পারি, তাহলে থিটা লিখতে পারি ওমেগা টি, রাইট। তাহলে সাইন থিটার জায়গায় কি লিখবো, সাইন ওমেগা টি। তাহলে এখানে কোন অবজেক্টের পজিশন কার উপর ডিপেন্ড করে, টাইমের উপর ডিপেন্ড করে। কি ফাংশন, সাইন ওমেগা টি, ঠিক। আবার তোমরা এটাও জানো যে ওমেগার সঙ্গে টি এর কি সম্পর্ক, তোমরা জানো খুব ভালো করে যে ওমেগা মানে 2 পাই বাই ক্যাপিটাল টি। তাহলে এখানে কি লিখতে পারি, এখানে আরো লিখতে পারি সাইন 2 পাই বাই টি ইন্টু স্মল টি, ফাইন। তাহলে এখানে কি পেয়ে গেলাম, ইকুয়েশনটা পেয়ে গেলাম। বাট যেটা জানার সেটা কি, জানারটা হচ্ছে যে এর টাইম পিরিয়ড কত হয়। যত সাইন ফাংশন হোক, বা সাইন থিটা নাহলে এটাকে আমি সাইন ওমেগা টি লিখছি, যত সাইন ওমেগা টি বা কস ওমেগা টি এই টাইপের ফাংশন গুলো হবে, তাদের ক্ষেত্রে টি এর ভ্যালু হয় সবসময় 2 পাই, কারণ তারা 2 পাই পরে একই জায়গায় চলে যায়। যেমন মনে করো সাইন 0 0, ঠিক আছে, আবার সাইন 0 প্লাস 2 পাই কত হবে, 0ই হবে। মনে করো সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কত,
sin 30 ডিগ্রি ইকুয়াল টু 1/2 sin 30 প্লাস 2 পাই, ওখানেই ফিরে আসবো আমি, কত হাফ। তো বুঝতে পারছো যে সাইন ফাংশনের জন্য তাহলে টাইম পিরিয়ড কত হয় 2 পাই, কস ফাংশনের জন্য তাই, ঠিক। কারণ এটা তোমরা গ্রাফটা জানো, আই গেস তোমরা সাইন থিটা এবং কস থিটা দুটোর গ্রাফই জানো, এবং সেখান থেকে বেসিক্যালি জানো যে যে বা এই ফাংশনগুলো, এই ফর্মুলাগুলো তোমরা দেখে থাকবে, এগুলো স্ট্যান্ডার্ড ফর্মুলা। যেমন সাইন থিটা প্লাস 2 পাই ইকুয়াল টু সাইন থিটা, বা কস থিটা প্লাস 2 পাই ইকুয়াল টু কস থিটা। তুমি এই 2 পাই এর জায়গায় তুমি যদি n ইনটু 2 পাই লিখতে, ঠিক আছে, যেখানে n এর ভ্যালু 0 1 2 3 4 এইরকম ইন্টিজার, তাহলেও হবে, ঠিক। কমপ্লিট ব্যাপারটা বুঝতে পারছো যে 2 পাই পর 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 2 পাইটা হচ্ছে পিরিয়ড। আমরা এখানে মোটামুটি যা যা করবো সেগুলো মোস্টলি সাইন থিটা কস থিটা দিয়ে করবো, এবং সেখানে 2 পাইটা হচ্ছে টাইম পিরিয়ড। 2 পাই পর পর ও একই জায়গাতে বারবার করে ফিরে যাবে। যত নিউমেরিক্যাল করবো অবভিয়াসলি তখন আরো ব্যাপারটা ক্লিয়ার হবে, বাট অ্যাজ এ থিওরি পুরো ব্যাপারটাকে জেনে নাও। তারপর কি, তারপর হচ্ছে হারমোনিক ফাংশন, নন হারমোনিক ফাংশন। হারমোনিক ফাংশন হচ্ছে যখন কোনো ফাংশন হচ্ছে সাইনোসয়েডাল, সাইনোসয়েডাল ফাংশনগুলোকে বলে হারমোনিক ফাংশন। সাইনোসয়েডাল ফাংশন মানে কি, আইদার সেটা হবে সাইন থিটা অথবা হবে কস থিটা, ঠিক আছে। বা এইভাবে লেখা যায়, ফাংশন যেহেতু টাইমের, তাহলে এফ টি ইকুয়াল টু কি সাইন ওমেগা টি, আর এফ টি ইকুয়াল টু কস ওমেগা টি। এই ফাংশনগুলো কি, এই ফাংশনটা হচ্ছে হারমোনিক ফাংশন। হারমোনিক ফাংশন মানে কি, হারমোনিক ফাংশন মানে হচ্ছে যারা একটা সার্টেন টাইম পরে ফুল সার্কেল তৈরি করে। ফুল সার্কেল মানে কখনো উপরে যায় কখনো নিচে যায়, ঠিক এইরকম। তাহলে হারমোনিক ফাংশনের গ্রাফটা কিভাবে লিখতে পারি আমি, সাইন গ্রাফ তোমরা জানো, সাইন গ্রাফ হচ্ছে এটাকে ধরো আমি লিখলাম 0 থেকে 2 পাই অবধি, এটা 0, এটা 2 পাই, এটা পাই, এটা হয়ে গেল সাইন ওমেগা টি। সিমিলারলি যদি কস ওমেগা টি গ্রাফ আঁকি, ধরো এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 2 পাই। তোমরা আই গেস তোমাদের পুরো গ্রাফটা জানোই অলরেডি, বাট তবুও এইখানে যে এই সাইন থিটা কস থিটা এই গ্রাফ দুটোকে তোমরা যত ভালো করে জানবে তত তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। প্রথমে 0 থেকে 90 ডিগ্রি অবধি কি হয়, বাড়ে, তারপরে আবার কমে 0 হয়ে যায়, আবার নিচে যায়, আবার 0 হয়ে যায়। কস গ্রাফ কি হয়, কস গ্রাফ শুরু হচ্ছে হয় হাইস্ট পয়েন্ট থেকে, সেখান থেকে 90 তে কি হয়ে যায় 0, তারপরে পাইতে কি হয়ে যায় -1, তারপর আবার কি হয়ে যায় 0, তারপর আবার হয়ে যায় 1। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে কমপ্লিট গ্রাফটা দেখতে পাচ্ছি। কমপ্লিট গ্রাফটা বলতে যে উপর থেকে নিচে, মানে পজিটিভ থেকে 0, 0 থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে 0, 0 থেকে পজিটিভ, পজিটিভ থেকে 0, 0 থেকে নেগেটিভ, এই ব্যাপারটা যখন থাকে তখন তাকে বলা হচ্ছে হারমোনিক ফাংশন। আর নন হারমোনিক ফাংশন মানে হচ্ছে, ধরো তোমাকে বললো সাইন স্কোয়ার ওমেগা টি, বা তোমাকে বললো cos 2 থিটা, বা cos 2 থিটার জায়গায় লিখতে পারি cos 2 ওমেগা টি। এইরকম ফাংশন যদি থাকে, ঠিক আছে, যেটা কিনা সাইন থিটা বা ডিরেক্ট cos থিটা নয়, তার সঙ্গে আইদার স্কোয়ার রয়েছে, নয়তো মাল্টিপল সাব মাল্টিপল অ্যাঙ্গেলস রয়েছে, এইরকম যদি থাকে তখন কিন্তু গ্রাফটা কিন্তু এইরকম আসে না। এই দুটো গ্রাফকেই বলে সাইনোসয়েডাল গ্রাফ, যেখানে থিটার আগে বা ওমেগার আগে এরকম কোনো মাল্টিপলস নেই, ঠিক। অথবা অথবা আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো পাওয়ার নেই, তখন যেটা হয় তখন হচ্ছে সেটা সাইনোসয়েডাল গ্রাফ। এখানে গ্রাফগুলো কিরকম হতে পারে, এখানে গ্রাফগুলো মনে করো এরকম হয়, এটা হচ্ছে π/2 নিলাম, এটা পাই নিলাম, এটা 3π/2 নিলাম, এটা নিলাম হচ্ছে 2 পাই। ধরো সাইন স্কোয়ার থিটাই যদি নিই, সাইন থিটা কি হয়, সাইন থিটা হচ্ছে 0 থেকে শুরু হয়, তারপরে π/2 থেকে হাইস্ট হয়, তারপরে আবার সাইন পাইতে 1 হয়ে যায়, রাইট, 0 হয়ে যায়। তাহলে এই গ্রাফটা আর সাইন স্কোয়ার থিটার গ্রাফটা, এই গ্রাফটা এইটুকু অবধি সেম। এবারে নিচের পার্টটা, এখানে ভ্যালুটা কত, এখানে ভ্যালু মাইনাস, কিন্তু স্কোয়ার করলে কি হয়ে যাবে, স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে। তাহলে তখন এই গ্রাফটা কিরকম দেখতে লাগবে, এইখানে এই গ্রাফটার মধ্যে দেখো cos স্কয়ার থিটাকে করলে কি হবে, cos স্কয়ার থিটাকে করলে এই গ্রাফটাকে দেখো কিরকম আসছে। এই হাফটার জন্য এইরকম, এই লোয়ার হাফটা নেগেটিভ হাফটার জন্য পজিটিভ হাফ, তারপর আবার এটার জন্য পজিটিভ হাফ, ঠিক আছে। তো তাহলে বুঝতে পারছো এটা হয়ে গেল cos ওমেগা টি,
আর সঙ্গে টাইমের সঙ্গে এটা কি, এটা হচ্ছে সাইন স্কোয়ার ওমেগা টি টাইমের সাথে, এটা কি কস স্কোয়ার ওমেগা টি টাইমের সাথে। ক্লিয়ার? এইখানে গ্রাফগুলো কি পজিটিভ থেকে জিরো, জিরো থেকে নেগেটিভ যাচ্ছে না, পজিটিভ থেকে জিরো, জিরো থেকে আবার পজিটিভ, পজিটিভ থেকে জিরো, জিরো থেকে আবার পজিটিভ। তার মানে এই নয় যে এগুলো কিন্তু পিরিয়ডিক না, এগুলো পিরিয়ড, এগুলো পিরিয়ডিক মোশন, ঠিক আছে, কারণ একটা টাইম পরে পরে আবার জায়গায় ফিরে আসছে, কিন্তু এই যে কমপ্লিট অসিলেশনটা হচ্ছে না, তার কারণে মোশনটা হচ্ছে একদিক রয়ে গেছে। ধরো তুমি একটা বলকে তুমি যদি ড্রপ করো, ও কি হবে, ওর ডিসপ্লেসমেন্ট প্রথমে হাইট এইচ থেকে জিরো, জিরো থেকে এইচ, এইচ থেকে জিরো, জিরো থেকে এইচ, এইভাবে অসিলেট করতে থাকবে, তার বেশি কিছু না, তাই? সেখানে কি হাইট নেগেটিভ হওয়ার কোনো ব্যাপার ছিল না? তো তাহলে সেগুলো কি গ্রাফ হবে, সেগুলো এইরকম গ্রাফ হবে, বা এইরকম অনেক গ্রাফ হয়, যেমন এইটা এক রকমের গ্রাফ হলো, ঠিক আছে, ধরো এটা ফাংশন অফ টাইম, এটা টি, ঠিক আছে। এইরকম যত রকম গ্রাফ আছে যেগুলো পিরিয়ডিক, কিন্তু দেখো এইখানটা, এখানে যে গ্রাফটা, এই গ্রাফটা কি উপরে গেছে নিচে গেছে, উপরে গেছে নিচে গেছে, কিন্তু এই যে লাইনগুলো এগুলো স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন মানে কিন্তু সাইনোসয়েডাল নয়। তাহলে বুঝতে পারছো যে এখানে কিন্তু অনেক রকম রয়েছে, তাহলে তাই জন্য মনে রাখার সুবিধার জন্য এটা মনে রাখো যে এগুলো হচ্ছে সাইনোসয়েডাল, সাইন থিটা কস থিটা বা সাইন ওমেগা টি কস ওমেগা টি, আর সেটা বাদ দিয়ে বাকি সবই হচ্ছে নন হারমোনিক, আর একমাত্র ওগুলোই হচ্ছে হারমোনিক, রাইট? ওকে, ক্লিয়ার? এই জিনিসগুলি কনসেপ্টগুলো কিন্তু আগে থেকে লাগে, তার কারণ আমরা যখন ধীরে ধীরে আমাদের জিনিসের লেভেলটাকে যখন বাড়াবো, যখন আমরা আরো টাফ জায়গাগুলোতে যাব, সেই সময় দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে পুরো জিনিসটা প্রিপেয়ার করতে হবে। তখন আমাদের এসএইচএম এর প্রবলেমগুলো করতে গেলে তখন কিন্তু আমাদের গ্রাফের উপরে দখল থাকাটা খুব দরকার। তাই জন্য কোন গ্রাফটা মানে মানে কি, এবং এই গ্রাফটা কোথায় ব্যবহার করা হয়, এই গ্রাফটার আরো যা যাবতীয় জিনিসপত্র যেগুলো পরে আমরা পড়বো, সেই জন্য গ্রাফের উপর দখল রাখাটা কিন্তু এই চ্যাপ্টারের সব থেকে ক্রুশিয়াল জিনিস। ওকে, চলো এগোই। এরপরে কি করবো, এরপরে হচ্ছে অসিলেটরি মোশন। অসিলেটরি মোশন হচ্ছে পিরিয়ডিক মোশনেরই একটা সাব পার্ট, ঠিক আছে। এটাকে যদি বলি পিরিয়ডিক মোশন, এই পিরিয়ডিক মোশনের একটা সাব পার্ট হচ্ছে অসিলেটরি মোশন। এই অসিলেটরি মোশন কি বলে হারমোনিক মোশন, ঠিক আছে, বা বাংলাতে বলে হচ্ছে দোলগতি বা দোলন। ওকে, ডেফিনেশন, কার ডেফিনেশন পড়বো, অসিলেটরি মোশনের ডেফিনেশন পড়বো, দেখি কি হয়। The periodic motion which moves to and fro or up down, সহজ কথায় বললে ওয়ান ডাইমেনশনাল, and always moves around a fixed point, তখন সেটাকে বলে হচ্ছে অসিলেটরি মোশন। মানে কি, মানে কি, মানে কি, এখানে অনেকগুলো ছোট ছোট জিনিস রয়েছে, ঠিক আছে, চলো ডেফিনেশন গুলো দেখে নি, তারপরে দেখবো যে এই জিনিসগুলোকে মানে কি, যে একটা ফিক্সড পয়েন্ট কি, বা একটা এই টু অ্যান্ড ফ্রো মোশন মানে কি, আলাদা কোথায়, ডিফারেন্সটা কি, সব বুঝবো, ডিটেলসে বুঝবো, ঠিক আছে, ধৈর্য ধরে দেখো ভিডিওটাকে। এক্সাম্পল ধরো মনে করলাম যে স্প্রিং মাস সিস্টেম, স্প্রিং মাস সিস্টেম, ঠিক আছে, পেন্ডুলাম, ধরো স্প্রিং মাস সিস্টেমটাকে যদি ধরি আমি, একটা স্প্রিং রয়েছে, একটা মাস রয়েছে, ধরো স্প্রিংটার লেন্থ হচ্ছে এল, এবারে আমি এটাকে নিচের দিকে একটুখানি ধরে টানি, এখন স্প্রিংটা বড় হয়ে যাবে, স্প্রিংটা বড় হয়ে গেলে মাসটা ধরে এখানে চলে এসছে, স্প্রিংটা বড় হয়ে গেছে, এখন লেন্থ কত, মনে করো এল প্লাস এক্স, এল প্লাস এক্স, এটা এল, এটা এল প্লাস এক্স, ইলংগেশন কত, ইলংগেশন হচ্ছে এক্স, ঠিক আছে।
ইলংগেশন বলে এটাকে। কতটা বিবর্ধিত হয়েছে ইলংগেশন, সেটা কত? সেটা হচ্ছে এক্স। ফাইন, কতটা বেড়েছে? এক্স। আচ্ছা, কি নিয়ে কথা বলছিলাম? কথা বলছিলাম যে এটাকে নিয়ে, ইকুইলিব্রিয়াম পয়েন্টকে নিয়ে। তাহলে এবারে এটা হচ্ছে মনে করো ওর ইকুইলিব্রিয়াম পয়েন্ট, মানে নর্মালি যে অবস্থায় ছিল সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এবার তুমি এটাকে ধরো টেনে নামিয়ে দিলে, ঠিক? নামিয়ে দিতে কতটা নিচে নামলো? এক্স নিচে নামলো। এবার যখন তুমি ছেড়ে দেবে ও লাফিয়ে উপরের দিকে উঠে যাবে। কতটা উপরে উঠবে? এক্স। তাহলে এখন পেন্ডুলামটা কোথায় গিয়ে পৌঁছাবে? সরি, এখন মাস সিস্টেম কোথায় গিয়ে পৌঁছাবে? এইখানে। তখন লেন্থ কত হবে? তখন লেন্থ হচ্ছে এল মাইনাস এক্স। তাহলে আমি তিনখানা ট্রানজিশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে নর্মাল, তখন লেন্থ কত? এল। একবার হচ্ছে যখন ওটাকে ইলংগেট করা হয়েছে, তখন এল প্লাস, তখন এটা কি হচ্ছে? এটা হচ্ছে, ঠিক আছে পুরোটাকেই যদি নিই, পুরোটা হচ্ছে এল প্লাস এক্স। আর তার আগে যখন ওটাকে কম্প্রেস করা হয়েছে তখন এর লেন্থ হয়েছে এল মাইনাস এক্স। তাহলে কি? তাহলে হচ্ছে এইখানে নর্মাল লেন্থ হচ্ছে এল, যখন ওটাকে তুমি টানলে এল প্লাস এক্স, ছেড়ে দিলে এল মাইনাস এক্স। তারপরে আবার ও উপর থেকে নিচের দিকে নামবে, নেমে কিছুক্ষণের জন্য একদম একটা পয়েন্ট, একটা ফ্র্যাকশন সেকেন্ডের জন্য আবার এল লেন্থের হবে। তারপর আবার এল প্লাস এক্স, আবার এল প্লাস এক্স থেকে আবার জিরো, জিরো থেকে এল মাইনাস এক্স, এল প্লাস এক্স, জিরো, এল মাইনাস এক্স, এল মাইনাস এক্স, জিরো, এল প্লাস এক্স। এইরকম ভাবে সব সময় এইভাবে যাবে। তাহলে এক্স এর চেঞ্জটা দেখো। এক্স তাহলে কি হচ্ছে? এক্স প্রথমে ছিল জিরো, তারপর এক্স কত হয়ে গেল? প্লাস প্লাস এক্স, তারপরে হয়ে গেল আবার জিরো, তারপর হয়ে গেল মাইনাস এক্স। তাহলে অসিলেশনটা বোঝো কিভাবে হচ্ছে। ক্লিয়ার? তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে কি? ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে হচ্ছে এই যে মোশনটা উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, কিন্তু পুরো জিনিসটা রিভলভ করছে কার অ্যাক্রসে? হচ্ছে এর ইকুইলিব্রিয়াম বা মেইন পয়েন্টের অ্যাক্রসে। এই মেইন পয়েন্ট থেকে নিচে বা ওই মেইন পয়েন্ট থেকে উপরে যাচ্ছে। ফাইন, তাহলে এই পয়েন্টটাকে কি বলবো? এই পয়েন্টটাকে বলবো ইকুইলিব্রিয়াম পয়েন্ট। the motion is calculated from the reference of a fixed point। আর সেটাকে কি বলছে? সেটা কি বলছে? ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এটা কি বলছে? ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ক্লিয়ার? আর এবার এখানে কি কাজ করছে? এখানে হচ্ছে রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্সটা কি? রিস্টোরিং ফোর্সটা বোঝো যে ধরো মনে করো এই ছিল স্প্রিং মাস সিস্টেম, এটাকে আমি নিচের দিকে টেনেছি, ঠিক আছে, টেনে ছেড়ে দিয়েছি, খুব ভালো কথা। তো এইবারে ছেড়ে যে দিলাম, স্প্রিংটা তো নিচেই থাকতে পারতো, দেখে আমি ওটাকে টেনে টেনে ছেড়ে দিয়েছি। কিন্তু স্প্রিং এর মধ্যে একটা ফোর্স কাজ করবে এই সময়। সে কি করবে? ওর আগের পজিশনে ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে। ওর আগের পজিশন মানে কি? ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে ওটাকে টেনে তুলে ইকুইলিব্রিয়াম পয়েন্টে অব্দি নিয়ে আসার চেষ্টা করবে কে? ওর মধ্যে থাকা একটা ফোর্স, যেটা ওর মধ্যে তৈরি হবে। যেহেতু আমি ওর উপরে কাজ করেছি, আমি ওর উপরে ওয়ার্ক ডান করেছি, ওটা টেনেছি, তখন ওর মধ্যে কি তৈরি হয়? একটা পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়। আর সেই পোটেনশিয়াল এনার্জি জন্ম দেয় কিসের? একটা রিস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বলে। সে কি করার চেষ্টা করে? সে চেষ্টা করে ওটাকে ইকুইলিব্রিয়াম পয়েন্টে নিয়ে যাও, ফিরিয়ে নিয়ে এসো। কিন্তু যখনই ও ইকুইলিব্রিয়াম পয়েন্টে চলে যখন যায়, ঠিক আছে, তো কি হয়ে যায়? তাহলে ওর ডিসপ্লেসমেন্টটা কত হয়ে গেল? ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে ডিস্টেন্সটা হয়ে গেল হচ্ছে জিরো। তখন ওর উপরে রিস্টোরিং ফোর্স কত হয়ে যাবে? জিরো। সবসময় জানবে যে রিস্টোরিং ফোর্স কার উপর ডিপেন্ড করে? ডিসপ্লেসমেন্ট ফ্রম দি ইকুইলিব্রিয়াম পয়েন্ট। রিস্টোরিং ফোর্স ডিপেন্ড অন ডিস্টেন্স of object from equilibrium position। ঠিক আছে? তাহলে তাহলে রিস্টোরিং ফোর্স হচ্ছে একটা ফোর্স যেটা তৈরি হয় কেন? কারণ ওটার উপর যদি কোনো রকম আমি ডিফর্ম করি বা ওটা যদি টানি, লম্বা করি, কিছু না কিছু একটা করি, তখন সেটার জন্য একটা রেজিস্ট্যান্স তৈরি করে, নিজে থেকে একটা বিয়ে তৈরি করে যে হ্যাঁ তুমি আমাকে চেঞ্জ করার চেষ্টা করেছো, আমি চেঞ্জ হতে দেবো না। তুমি যেই পিছনে ফিরেছো, যেই তুমি ফোর্সে সরিয়ে নিয়েছো, সাথে সাথে আমি আগের জায়গায় চলে এলাম। সেটা কার উপর ডিপেন্ড করছে? ডিসপ্লেসমেন্টের উপর। এবার দেখো ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে গেল কোথায়? ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে গেল হচ্ছে যখন ও ইকুইলিব্রিয়াম পয়েন্টে চলে গেল, ঠিক?
তাহলে ওর উপর এখন রিস্ট্রেইন ফোর্স কাজ করছে না? কাজ করছে না। কিন্তু ওর উপর এখন কি কাজ করছে? ওর উপর কাজ করছে মোমেন্টাম। এই মোমেন্টামের চক্কর। মোমেন্টাম মানে কি? যখন একটা অবজেক্ট মোশনে রয়েছে সবসময় মোশনই থাকতে চাইবে। তো অবজেক্টটা উপরে উঠছিল, এখন ওর উপর রিস্ট্রেইন ফোর্স কত? 0। কিন্তু অবজেক্টটা তো উপরে উঠতেই থাকবে। অবজেক্টটা যেই উপরে উঠতে থাকবে তাহলে দেখো ডিসপ্লেসমেন্ট আবার বাড়ছে। ডিসপ্লেসমেন্ট বাড়তে বাড়তে একটা কি, তাহলে কি হবে? তাহলে রিস্ট্রেইন ফোর্সও বাড়বে। রিস্ট্রেইন ফোর্স তখন কি করবে? আমরা এই নিচে বলে ওকে নিচে নেওয়ার চেষ্টা করবে। আবার যখন ইকুইলিব্রিয়ামে চলে আসবে তখন রিস্ট্রেইন ফোর্স কত? রিস্ট্রেইন ফোর্স আবার 0। ঠিক? তাহলে আবার ও কি করবে? আবার ওই মোশনটা বজায় রাখার জন্য নিচের দিকে চলে আসবে। যেই নিচের দিকে আসতে থাকলো তখন আবার কি? তখন আবার রিস্ট্রেইন ফোর্স ধীরে ধীরে বড় হতে থাকবে, কারণ ডিসপ্লেসমেন্ট বড় হচ্ছে। তখন আবার কি? উপরে দিকে। তাহলে এই করতে করতে অবজেক্টটা আপ ডাউন আপ ডাউন আপ ডাউন মোশন করতে থাকবে। মানে আইদার আপ এন্ড ডাউন অথবা টু এন্ড ফ্রো, যে কোনো দুটো একটা ওয়ান ডাইমেনশনাল মোশন হতে থাকবে। তখনই বুঝবো যে ওটা কাজ করছে কি? অসিলেটরি মোশন। তাহলে সব মোশন কি যারা অসিলেটরি তারা কি সবাই পিরিয়ডিক? না। আসছে এই পয়েন্টটাতে। অল পিরিয়ডিক মোশন কি অসিলেটরি? পিরিয়ডিক মোশন মানে কি? পিরিয়ডিক মোশন মানে হচ্ছে, পিরিয়ডিক মোশন মানে কি? পিরিয়ডিক মোশন হচ্ছে which occurs repetitively after fixed interval. সেটাকে বলবো পিরিয়ডিক মোশন। ফিক্সড ইন্টারভাল পর নিজেকে রিপিট করছে, কিন্তু কিন্তু তারপর তারপর কি? তারপর হচ্ছে অসিলেটরি মোশন। অসিলেটরি মোশন, অসিলেটরি মোশন মানে কি? এটা অলরেডি পিরিয়ডিক ফোর্স। পিরিয়ডিক মোশন, পিরিয়ডিক মোশন which moves about an equilibrium point. Which moves around equilibrium point in one dimension. ঠিক আছে? ক্লিয়ার? তাহলে ভেবে দেখো, এই যে স্প্রিং মাস সিস্টেম, এর একটা ইকুইলিব্রিয়াম রয়েছে, এর একটা ডিস্টোরিং ফোর্স রয়েছে, তার এক পাশে উপর নিচ করছে উপর নিচ করছে, কিন্তু ও কি পিরিয়ডিক মোশন? হ্যাঁ, ডেফিনেটলি পিরিয়ডিক মোশন। যে কোনো অসিলেটরি মোশন আর পিরিয়ডিক মোশন। অল অসিলেটরি মোশন এটা হচ্ছে কি? সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন। সবাই, প্রত্যেকে। কিন্তু কিছু কিছু পিরিয়ডিক মোশন রয়েছে, যেরকম আর্থ মোশন অ্যারাউন্ড দ্য সান, মুনস মোশন অ্যারাউন্ড দি আর্থ, বা বাকি মোশন অফ ইলেকট্রনস অ্যারাউন্ড নিউক্লিয়াস। এরা কি? এরা তো গোল গোল করে ঘুরছে। তাদের মোশনটা কি কোনো ইকুইলিব্রিয়াম পয়েন্ট রয়েছে যে সেইটা অ্যাক্রসে ঘুরছে, মানে ওর ওদিকে যাচ্ছে এবার ওদিকে আসছে? তুমি একটা ভেবে দেখো, একটা সার্কুলার একটা এক্সাম্পল দিই। ধরো একটা বল, এই বলের এইখানে, মানে একটা ধরো বল না বাউল, মানে একটা ধরো বাটি সার্কুলার। এই বলটাকে কি আমি এখানে নিয়ে এসেছি, এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওদিক থেকে এদিকে যাচ্ছে। এইখানটাতে এটা কি সার্কুলার মোশন? হ্যাঁ, এটা সার্কুলার মোশন। তার কারণ এই মোশনটা একটা সার্কেল বরাবর হচ্ছে। এইখানে বলটাকে যদি ছেড়ে দিই, বলটা ওপর নিচ করতে থাকবে। এটা কি মোশন হলো? এটা কি অসিলেটরি মোশন না এটা হারমোনিক মোশন? ভালো করে ভেবে বলো। এখানে কিন্তু একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট রয়েছে, মাঝখানের পয়েন্টটা, এই পয়েন্টার এদিকে যাচ্ছে, এই পয়েন্টার ওদিকে যাচ্ছে, মানে এই পয়েন্টার আশেপাশে মুভ করে যাচ্ছে, এই পয়েন্টার ডান দিকে, এই পয়েন্টার বাঁ দিকে। তাহলে এটা কি হবে? তাহলে এটা কি অসিলেটরি মোশন না এটা হচ্ছে পিরিয়ডিক মোশন? অ্যান্সার হচ্ছে যে এটা হচ্ছে একটা মিক্সড মোশন। ঠিক আছে? এটা অসিলেটরি মোশনের মতো মুভ করছে ঠিকই, কিন্তু সরি পিরিয়ডিক মোশনের মতো মুভ করছে ঠিক, কিন্তু মোশনটা টু অ্যান্ড ফ্রো নয়, মোশনটা ওয়ান ডাইমেনশনাল নয়। মানে এখানে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট তো রয়েছে, একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট তো রয়েছে, কিন্তু এইখানটাতে পয়েন্টটা কি? কিন্তু এখানে মোশনটা হচ্ছে সার্কুলার। তাহলে কি হয়ে গেল? তাহলে না এটা, তাহলে এটা পিরিয়ডিক মোশন তো বটে, কিন্তু অসিলেটরি মোশনের কন্ডিশন গুলোকে ফুলফিল করতে পারলো না। ওখানে দুটো কন্ডিশন ছিল, একটা হচ্ছে ওই ইকুইলিব্রিয়াম পয়েন্টের অ্যাক্রসে মুভ করতে হবে, প্লাস প্লাস আর কি করতে হবে? আর মোশনটা ওয়ান ডাইমেনশনাল হতে হবে। ধরো সানের আশেপাশে ঘুরছে আর্থ,
এখানে ইকুইলিব্রিয়াম পয়েন্টও নেই আর মোশনটা ওয়ান ডাইমেনশনালও না, তাহলে এর কোনো কন্ডিশনই স্যাটিসফাই করতে পারলো না। এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করতে পারে তাহলে কোনো পিরিয়ডিক মোশন অসিলেটরি মোশন একটা স্পেশাল কেস হতে পারবে, রাইট? তাহলে অসিলেটরি মোশন হতে গেলে কি হতে হবে? এক, সেটা অবভিয়াসলি পিরিয়ডিক মোশন হতেই হবে। ওয়ান ডাইমেনশনাল মোশন হতে হবে। থার্ড, আর কি হতে হবে ওয়ান ডাইমেনশনাল মোশন হওয়ার সাথে সাথে? সেটা হচ্ছে মুভস অ্যাবাউট ইকুইলিব্রিয়াম পয়েন্ট। মুভস অ্যাবাউট ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টের আশপাশ দিয়ে ও মুভ করতে হবে। তাহলে সবকটা কি সবসময় স্যাটিসফাই হয়? হয় না। তাহলে সেগুলো কি হয় না, সেগুলো তাহলে পিরিয়ডিক মোশন হয়, কিন্তু ওগুলো কখনোই সার্কুলার মোশন হবে না, এই সরি মানে আমাদের অসিলেটরি মোশন হবে না। আই হোপ জিনিসটা ক্লিয়ার হচ্ছে। তারপর কি রিলেশন বিটুইন ডিসপ্লেসমেন্ট এন্ড রিস্টোরিং ফোর্স। ডিসপ্লেসমেন্ট তো বুঝলে, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ডিস্টেন্স অফ দি পার্টিকেল ফ্রম ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট distance between object and distance between object are equilibrium point. সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। শর্টেস্ট ডিস্টেন্স বাংলাতে লিখে দিই, স্থিত বিন্দু বা সাম্য বিন্দু থেকে বস্তুর দূরত্ব কে বলে সরণ। কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, রাইট? এবার এটার সাথে ঠিক কার সম্পর্ক? এটার সাথে সম্পর্ক চাই হচ্ছে রিস্টোরিং ফোর্সের। একটা জিনিস দেখো যে রিস্টোরিং ফোর্স কিন্তু সবসময় ডিসপ্লেসমেন্টের অপোজিটে কাজ করে, তাই না? কারণ ধরো মনে করো স্প্রিং এর এক্সাম্পলটা যদি ধরি, অবজেক্টটা যখন চলে গেছে নিচে তখন রিস্টোরিং ফোর্স ওকে তুলছে কোন দিকে? ওপরে। অবজেক্টটা যখন স্প্রিংটা কমপ্রেসড হয়ে গেছে, অবজেক্টটা যখন উঠে গেছে ওপরে, রিস্টোরিং ফোর্স অবজেক্টটা যখন চলে গেছে নিচে, রিস্টোরিং ফোর্স ওকে তুলছে ওপরে। অবজেক্ট যখন চলে গেছে ওপরে, রিস্টোরিং ফোর্স ওকে নামাচ্ছে নিচে। তাহলে ডিসপ্লেসমেন্ট আর ফোর্স দুজনে কি, দুজনে একে অপরের সাথে কিন্তু উল্টো দিকে কাজ করে। তাহলে এফ বা রিস্টোরিং ফোর্স, ঠিক আছে, এফটা হলো রিস্টোরিং ফোর্স, এটা কি, এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্স, ঠিক আছে? অ্যাটলিস্ট এক্স এর পাওয়ারটা কি, এক্স টু দি পাওয়ার হচ্ছে এন, যেখানে এন এর ভ্যালুটা কত? এন এর ভ্যালুটা হতে পারে 1 3 5 7 এইরকম যত অড নাম্বার, এইরকম অড নাম্বার। ডিরেক্টলি প্রপোর্শনাল সেই রিলেশনটা ব্রেক করার জন্য কি করব? সেখানে কি করব? মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন করে দেবো। তাহলে বুঝতে পারছো কি যে যত কমপ্লিকেটেড হবে মোশনটা, এক্স এর পাওয়ার তত বেশি হবে। সব থেকে সিম্পল হলে 1, তার থেকে কমপ্লিকেট হলে 3, তার থেকে কমপ্লিকেটেড হলে 5, এরকম করে হতে থাকবে। আর ডিসপ্লেসমেন্টটা সব সময় হবে মাইনাস এফ, ঠিক আছে? কারণ ফোর্স যেদিকে কাজ করছে ডিসপ্লেসমেন্টের অপোজিটে কাজ করছে, ঠিক আছে? এইটা হয়ে গেল কি, এইটা হয়ে গেল ডিসপ্লেসমেন্ট আর রিস্টোরিং ফোর্সের মধ্যে সম্পর্ক। কার জন্য? ফর অসিলেটরি মোশন, ফর অসিলেটরি মোশন। ক্লিয়ার একদম। তারপরে কি, তারপর সিম্পল হারমোনিক মোশন। দেখো অলরেডি কিন্তু এটা হিন্ট আগে দিয়ে দিয়েছি। সিম্পল হারমোনিক মোশন মানে কি? সিম্পল হারমোনিক মোশন মানে হচ্ছে যে ওটা সব থেকে সিম্পলেস্ট কেস। এক কাজ করি, ডেফিনেশনে পরে আসি, এক্সাম্পলের পরে আসি, আগে কন্ডিশনে চলে যাই। দেখো
f ইকুয়াল টু মাইনাস কে এক্স টু দি পাওয়ার n, রাইট? যেখানে n এর ভ্যালু কি হচ্ছে 1 3 5 এইসব কিছু হতে পারে, বাট ফর সিম্পলেস্ট মোশনই সব থেকে সিম্পল হয়, n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু হবে 1, তখন f কি হবে? f ইকুয়াল টু মাইনাস কে এক্স। এটা হয়ে গেল এসএইচএম এর মেইন ইকুয়েশন, ঠিক? তাহলে অসিলেটরি মোশনে যেরকম আমরা দেখেছিলাম অসিলেটরি মোশন, তার মধ্যে সমস্ত গুণ রয়েছে কার পিরিয়ডিক মোশনের, ঠিক আছে? তার কারণ বলতে পারো যে পিরিয়ডিক মোশনের বাচ্চা হচ্ছে অসিলেটরি মোশন, আর অসিলেটরি মোশন হচ্ছে এসএইচএম, ঠিক? কারণ এখানে কি, এখানে অসিলেটরি মোশনের সমস্ত প্রপার্টি রয়েছে, তার সঙ্গে কিছু অ্যাডেড প্রপার্টি রয়েছে, সেটা নিয়ে ডিটেলসে কথা বলবো, ফাইন? আচ্ছা, এবারে তাহলে বলি ডেফিনেশন। আগেরটা যখন ডেফিনেশন শুরু করেছিলাম অসিলেটরি মোশন, এখানে কি দিয়ে শুরু করেছিলাম? যে পিরিয়ডিক মোশন, ঠিক আছে? তেমনি এখানে কি শুরু করব? যে অসিলেটরি মোশন। The oscillatory motion where the displacement is directly proportional and opposite to restoring force, opposite to restoring force। তখন সেটাকে কি বলো? তখন সেটাকে বলো সিম্পল হারমোনিক মোশন। কেন সিম্পল হারমোনিক মোশন? দেখো আগেরটাতে কিন্তু ডিসপ্লেসমেন্টের সাথে এক্স এর রিলেশনশিপটা কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল ছিল না। কার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল? এক্স টু দি পাওয়ার এন এর সাথে। এখানে এন এর পাওয়ার যেহেতু 1, তাহলে বলতে পারছি যে আমাদের ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টের রিলেশন কি? ডিসপ্লেসমেন্ট রিলেশন কিন্তু হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল, আর এই মাইনাসটা মানে হচ্ছে অপোজিট, ঠিক? ক্লিয়ার? ওকে, তাহলে কি বুঝলাম? তাহলে হচ্ছে এটা। এবার এর এক্সাম্পল কি? এই যে স্প্রিং মাস সিস্টেম, পেন্ডুলাম, এগুলো সবই হচ্ছে এসএইচএম, ঠিক আছে? এগুলো অসিলেটরি মোশন, ওগুলো নিশ্চয়ই হবে, তার কারণ অবভিয়াসলি যে এসএইচএম হবে সে হারমোনিক মোশন বা অসিলেটরি মোশন তো ডেফিনেটলি হবে। দেখো নাম শুনে বোঝা যাচ্ছে সিম্পল হারমোনিক মোশন, তাহলে এটা কার সিম্পলেস্ট ভার্সন? হারমোনিক মোশন বা অসিলেটরি মোশনের সিম্পলেস্ট ভার্সন। ক্লিয়ার? এক্সাম্পল, স্প্রিং মাস সিস্টেম। আর কি? স্প্রিং মাস সিস্টেম ছাড়া আর কি হয়? পেন্ডুলাম হয়, এগুলোই হবে। কন্ডিশনটাও মোটামুটি বোঝা গেল যে কখন হয় না হয়, ঠিক আছে? এসএইচএম মোটামুটি তাহলে শুরু হয়ে গেল। আর কিছু রয়েছে এখানে? আর রয়েছে ইকুয়েশন অফ এসএইচএম। আচ্ছা, ওইখানে যে ইকুয়েশনটা করেছিলাম সেখান থেকে আর একটুখানি কিছু করব। কি করব দেখি। তখন আমি বলেছিলাম যে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, যেখানে এফটা কত? এফটা হচ্ছে রিস্টোরিং ফোর্স, প্রত্যানয়ক বল। এবার এখানে একটা জিনিস ভেবে দেখো যে যখন কোন অবজেক্টের উপরে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় তখন তার মধ্যে একটা অ্যাক্সেলারেশন তৈরি হয়, রাইট? তো তাহলে এফ এর জায়গায় কি লিখতে পারি? নিউটনের সেকেন্ড ল থেকে এফ ইকুয়াল টু এম এ, এম এ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তাহলে এ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এবারে কেটা কি? কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, ঠিক? এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তুমি ভেবে দেখো স্প্রিং এও পড়েছিলে যখন তোমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার পড়েছিলে, ঠিক আছে? বা হয়তো লস অফ মোশনও পড়ে থাকতে পারো অনেকে। এফ ইকুয়াল টু কে এক্স, কেটা কি? কেটা হচ্ছে একটা, কেটা কি? কেটা কনস্ট্যান্ট। আর এমটা কি? এমটাও তো হচ্ছে ফিক্সড ভেরিয়েবল, ঠিক আছে? এমটাও তো একটা কনস্ট্যান্ট, ওর ভ্যালুতে চেঞ্জ হবে না একটা অবজেক্টের জন্য। তাহলে কে বাই এম দুটোই কিন্তু কনস্ট্যান্ট, তাহলে কে বাই এমটা হচ্ছে কনস্ট্যান্ট। কিন্তু একটা জিনিস দেখো, এই কে বাই এম ইকুয়াল টু, আমরা রোটেশনাল মোশনে পড়েছিলাম ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, বিকজ আমরা জানি কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার, রাইট? তাহলে কে বাই এম কে আমি কি লিখতে পারি? ওমেগা স্কোয়ার লিখতে পারি। তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ফাইন? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা হয়ে গেল ফাইনাল এক্সপ্রেশন। তবে ফাইনাল এক্সপ্রেশন বলার আগে এটাকে আরো কিছু কাজ করা যেতে পারে। তোমরা জানো যে এক্স যদি হয় ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিএক্স ডিটি কি হয়? ভেলোসিটি, আর ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার, এটা কি হয়? এটা হয় অ্যাক্সেলারেশন, ঠিক? তাহলে এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার। এটা এই সাইডে নিয়ে চলে আসলে কি হয়?
ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। দেখো, তাহলে আমি ফুল ইকুয়েশনটা পেয়ে গেলাম, রাইট? আমি ফুল ইকুয়েশনটা পেয়ে গেলাম। এবার এটা যেহেতু আমি পেয়ে গেছি, এখান থেকে কি এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার। যারা ক্যালকুলাস জানো তারা জানো, যারা জানো না তারা মানে কখনো কখনো জেনেই যাবে। সেকেন্ড অর্ডার কেন বলে, চলো আমি বলি সেকেন্ড অর্ডার কেন বলে। কারণ এখানে কবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, দুবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, অ্যাক্সিলারেশন বার করা হয়েছে যেহেতু, তাই এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো বটেই, কিন্তু তার সঙ্গে এটা সেকেন্ড অর্ডার, কারণ এর অর্ডার হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম, তাহলে এই একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এবার তোমরা একটা যদি ছোটবেলায় মনে করে দেখো যে যদি এক্স এক্স ধরো তোমাকে বললাম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, এর কটা রুট আছে? এর রুট হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2। যদি বলতাম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5, এক্স কত হয়? প্লাস মাইনাস রুট 5। এটা আমরা শিখেছি। তার মানে যখনই কারোর যদি অর্ডার যদি 2 হয় কোনো ইকুয়েশন, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, ঠিক আছে, সেখানে তার কটা রুট হয়? দুটো রুট হয়। ঠিক তেমনি এইখানে এই যে পুরো ইকুয়েশনটা রয়েছে, এই ইকুয়েশনটা কি সেকেন্ড অর্ডার ইকুয়েশন, ঠিক আছে, তাহলে এর কতগুলো রুট হবে? এর দুটো রুট হবে। এর রুটগুলো কি কি? এইটাকে যদি পুরোটা সলভ করি তাহলে এর রুট পাবো এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস 5, এটা হচ্ছে রুট নাম্বার 1, আর এক্স ইকুয়ালস টু এ কস ওমেগা টি প্লাস 5, এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। এগুলো বোথ হচ্ছে রুটস। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম, আমরা পুরো এসএইচএম টা তার আগে যারা এসছে অসিলেটরি মোশন, তার আগে এসছে পিরিয়ডিক মোশন, এই পুরো টপিকটা পুরো থিওরিটা কভার করলাম, তার সাথে সাথে এই পুরো জিনিসটাকে জানলাম, শিখলাম, এবং তারপরে কি করলাম, তারপরে যেটা করলাম সেটা হচ্ছে যে ফাইনালি এসএইচএম এর ইকুয়েশন কি, বা কোন ইকুয়েশন দেখলে বুঝবো এটা এসএইচএম কি এসএইচএম নয়। সবসময় তোমাকে গ্রাফ দিয়ে দেবে না, সবসময় কেস দিয়ে দেবে না। তখন কি করে করব, তখন যদি কোনো রুট তাকে যদি দেখতে এইরকম হয়, তখন চট করে ধরে ফেলতে পারবো যে হ্যাঁ এটা এসএইচএম। তাহলে আমি উইথ ইকুয়েশন অব্দি চলে এলাম। এরপরে কি করব, এরপরে এটা হচ্ছে বাকিটা আসছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে তোমরা কি পাবে, পরের ভিডিওতে যে এই যে নতুন নতুন টার্মস গুলো দেখছো, এ ফাই এগুলো কি, তার সাথে ভেলোসিটি কি করে বার করে, অ্যাক্সিলারেশন কি করে বার করে, আর তার উপরে যত ডিটেলস এর প্রবলেম গুলো রয়েছে, কারণ ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি থেকে প্রবলেম প্রচুর দেয়, আর সেই প্রবলেম গুলো করানো হবে নেক্সট ক্লাসে। তাহলে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি বন্ধুদের সাথে শেয়ার করো, সবাইকে এটা শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে যাদের পরীক্ষা খুব সামনে। এই ভিডিওটা যখন আসছে তখন তোমাদের পরীক্ষা তো প্রায় বলতে গেলে জাস্ট মাত্র হয়তো 10 কি 12 দিন হয়তো বাকি থাকবে। এই আমরা সিরিজটাকে কন্টিনিউ করব এবং কমপ্লিট এসএইচএমটাকে একদম ধরে একদম সুন্দর করে করব, খাতায় নোটস বানিয়ে ভিডিওগুলো দেখবে। আর সবাইকে বলে রাখা যে ভালো করে খুঁটিয়ে পড়াশোনা করো, কারণ এই সময়টা খুব দরকার, এখন ফালতু ডিস্ট্রাকশনের দিকে যেও না, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সবাই আমরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ কিপ এমিং, কিপ স্টাডিং।